এবার আসবো আমরা আমাদের আর এক গবেষক খ্যাতনামা ডাক্তার সুধাংশু শেখর মালা মহাশয়ের কাছে। তো এবার আমার কাছে একটা প্রশ্ন, মানে আপনার কাছে, এবং মানে আপনাদের এই সাক্ষাৎকারটা আগামী দিনে শুধু এপার বাংলা ওপার বাংলা বা এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দেখবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে এখন একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। আমরা শ্রী শ্রী হরি লীলামৃতের প্রথম প্রকাশনায় দেখতে পাই যে মৈথিলি ব্রাহ্মণের কোনো তত্ত্ব প্রথম প্রকাশনা গ্রন্থে নেই, কিন্তু পরবর্তী সংস্করণে দেখছি যে হরিচাঁদ ঠাকুরের পূর্বজগণকে তারা বলছে যে মৈথিলি ব্রাহ্মণ, এবং পরবর্তী যে সংস্করণগুলো সেইখানে সূচিপত্র সেইটা এসেছে। এই বিষয়ে মানে আপনার ব্যক্তিগত সলিউশন কি বা মতামত কি, এবং এই বিষয়টা মতুয়ারা কিভাবে ভাববে? এর পিছনে মানে সত্যি এটা সঠিক, না কোনো ষড়যন্ত্র, না অন্য কোনো কারণ আছে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমিও বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। আর মূল হরিলীলামৃত সেটা অনুসন্ধান করেছি। তো আপনি যেটা বলেছেন যে মূল যে ছাপা বইটা, অর্থাৎ 1323 সালে 2 টাকা মূল্যের যে বই হরিবর সরকার সম্পাদনা করেছিলেন, সেই বইয়ে কোনো বংশগতিকা নেই, এটাই সত্য। যেটা প্রথমে ছিল না, পরে এটা ঢুকলো, আর এর ফল ভবিষ্যতে কি দাঁড়াবে। আবার ইদানিং শুনছি সিধা মোড়াকান্দি থেকে এই মৈথিলি ব্রাহ্মণ এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু রেখে দেওয়া হয়েছে বংশগতি। এর পিছনে কারণ কি? এই ব্রাহ্মণ শব্দটা এটা তো হরিচাঁদ দর্শনে একদম অবাঞ্ছিত, পরিত্যক্ত, ঘৃণিত। এরকম কোন শব্দ মানুষের মানুষের বিভাজন এটা থাকতে পারে না। আর তাছাড়া শ্রী শ্রী হরিলীলামৃতে কবি রসায়ন তারকচন্দ্র সরকার যা লিখেছেন, সেখানেও মৈথিলি ব্রাহ্মণের কোনো প্রসঙ্গই নাই। সেখানে তিনি লিখেছেন রাঢ় দেশে ছিল বাস, রামদাস নাম, এভাবেই লেখা আছে। রামদাসকে সেখানে ব্রাহ্মণ বলা হয়নি। উনার একটা ব্রড একটা জন্মস্থানের কথা বলা হয়েছে রাঢ় দেশে, মিথিলায় নয়। তাহলে এই মৈথিলি কথাটা তার বেলায় প্রযোজিত হতে পারে না। রাঢ় দেশ কোথায় আর মিথিলা কোথায়? তার মানে আপনি এখন বলে যাচ্ছেন যে রাঢ় দেশের মধ্যে মানে মিথিলাটা ঢুকতেই পারে না। রাঢ়টা সম্পূর্ণ এই সমতট বঙ্গভূমিতে একটা স্বতন্ত্র জায়গা, আর মিথিলাটা যদি বলা হয় তাহলে রাঢ় দেশের বাইরে। সুতরাং রাঢ় এবং এই মিথিলা মানে এর সঙ্গে কোন রকম রিলেশন নেই, কোন রকম না। যদি বলতেই হতো ব্রাহ্মণ, তাহলে রাঢ়ীও ব্রাহ্মণ বলতে হতো, কিন্তু সেটা বলা হয়নি। এখানে একটা অসঙ্গতি আছে, এই একটা জিনিস। আর এই যে ব্রাহ্মণ শব্দটা, এটা যদি রেখে দেওয়া হয়, তাহলে তার থেকে যে বংশধর এসেছেন, পরবর্তীতে নমশূদ্র কন্যার সঙ্গে চন্দ্রমোহনের বিয়ে হয়, তাহলে এই যে কম্বিনেশনটা, ব্রাহ্মণের সন্তান এবং নমশূদ্রের কন্যা, এই সংমিশ্রণের ফলে কি হয়, এটা তো মনুসংহিতা অনুসারে হবে। যদি আমি ব্রাহ্মণ শব্দটা রাখি, তাহলে এই চতুর্বর্ণ ভিত্তিক যে শাস্ত্রগুলো আছে এইটা রাখতে হবে। সেটা রাখলে তো এর পরবর্তী যে সন্তান হয় সেটা তো নিষাদ হয়ে যায়, সেটা তো আর ব্রাহ্মণ থাকে না। এটা কি গ্রহণযোগ্য হতে পারে, কি গর্বের বিষয় হতে পারে? এই মিক্সচারের কথাটা বললেন, হ্যাঁ, মানে হলো ব্যাড। যিনি এটা করেছেন তিনি এটা বুঝতে পেরেছেন কি পারেননি আমি জানি না, যে শুধু এই ব্রাহ্মণ শব্দটুকু লিখলে আমরা বংশধর সব ব্রাহ্মণ হয়ে যাবে, তাহলে আমরা একটা গৌরবের জায়গায় যাব। শ্রদ্ধেয় জগদীশচন্দ্র রায় অনুসন্ধান করেছিলেন, করে বগুড়াতে অধ্যাপক সত্যরঞ্জন রায়
ওনার কাছ থেকে একটা প্রমাণ পাওয়া গেছে, উনি লিখিতভাবে দিয়েছেন এই বর্ণনাটার উৎপত্তি কোথা থেকে কিভাবে হলো। কংগ্রেসের একজন নেতা, তার সঙ্গে ঠাকুরনগরের তখনকার প্রবীণ ব্যক্তি, তিনি এই বিষয়টাকে আলোচনা করে বলেছিলেন যে এই উচ্চ বোর্ডের কথাটা থাকলে একটা আলাদা রকমের দাম বাড়ে, তা না হলে কেমন যেন এই ভারতে তো অনেকেই টাইটেল বদলে ব্রাহ্মণ হয়, মাঝি মজুমদার হয়ে যায়, চাকি চক্রবর্তী হয়ে যায়, মিস্ত্রি মিত্র হয়ে যায়, এতে কেমন যেন বড় একটা কিছু হয়ে যায়, দাম বাড়াবার জন্য লোকের সামনে। এইরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটা করা হয়েছিল যতটুকু জানা যায়, সেই তথ্য প্রমাণ। এটা তো একটা হীন মানসিকতার পরিচয়, এটা তো আদিতে ছিল না, বড় এটা যোগ করা হয়েছে একটা অন্য উদ্দেশ্য, কাজে এটা গ্রহণযোগ্য হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো বংশধর যারা আছে, আমি অনেকবার বলেছি যে এই প্রশ্নের উত্তরটা তাদের থেকে আসলে সবচেয়ে ভালো। আপনারা স্পষ্ট করুন আপনারা মৈত্রী ব্রাহ্মণ কিনা, কারণ আমরা হরিলীলামৃতে এবং গুরুচাঞ্চলিতে বহু জায়গায় পাই নমশূদ্র করে জন্ম নিয়েছেন হরিচাঁদ এবং গুরুচাঁদ, তার দলিল দস্তাবেজ যেখানে যা আছে সেখানেও বিশ্বাস উপাধি লেখা আছে। তাহলে এই বিশ্বাস উপাধিটা তো ব্রাহ্মণের হয় না। ওখানে বলছি, দাবি করছি ব্রাহ্মণের বংশধর আমরা, আর এখানে এসে আমরা বিশ্বাস উপাধি দিচ্ছি, তাহলে একটা স্ববিরোধিতা হয়ে গেল। আর শুধু স্ববিরোধিতা, এর ফলে যে বিভ্রান্তিটা হয় তাতে মতুয়ার মধ্যে বড় ধরনের একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়। তো সেটাই হয়েছে এবং পরবর্তীতে তার প্রভাবে এখন একটা কিংবদন্তিমাকার অবস্থা সৃষ্টি হয়েছে। আমার স্পষ্ট মতামত, এই তথ্যটা সঠিক নয়, কারণ গুরুচাঁদ ঠাকুর নিজে সাক্ষ্য দিয়েছেন, যেখানে হরিচাঁদ ঠাকুর সাক্ষ্য দিয়েছেন আমি এই দাবা দেশে জন্মগ্রহণ করে মরেছি। তা এই যে যার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তো তার পরিচয় উনি দিচ্ছেন, তারপরেও তার অধস্তন বংশধর কি করে ব্রাহ্মণত্বের, এরও বোধহয় একটা কারণ আছে। কারণ হরিলীলামৃত গ্রন্থের মধ্যে যিনি হরিবর সরকার এই গ্রন্থটা সম্পাদনা করেছেন, হরিবর সরকারের বইটা ধর্মগ্রন্থ আমাদের কাছে, শ্রী হরিলীলামৃত, সেখানে তার নিজের বংশের পরিচয় দিতে গিয়ে উনি বলেছেন মিশ্র বংশজাত। হরিবর সরকার পরিচয় দিচ্ছেন তার বংশের পরিচয় আনন্দ সরকার নিকটটা, যিনি মিশ্র বংশ অর্থাৎ ব্রাহ্মণ। তারও মনের মধ্যে বোধহয় এরকম ছিল, একটু এই ধরনের কিছু বললে আমার একটু দাম বাড়ে মনে হয়, এও একটা কারণ, এর একটা ইফেক্ট করতো। তার মানে আমি আপনাকে একটুখানি মানে বিশ্রামে নিয়ে, তাহলে শ্রদ্ধ বাগচি মহাশয় যেটা বললেন যে এর মধ্যে যে বিষয়টাকে, যেটা ব্রাহ্মণ্যবাদ বিরোধী সেটা মতবাদের গ্রহণযোগ্য, আর হরিচাঁদ ঠাকুরের মূল যে দর্শন সেটা আমাদের গ্রহণ করতে হবে। আর যেটা বলছেন যে হরিবর সরকার, একটা মনে হয়েছিল যে তিনি বলেছেন যে মিশ্র বংশজাত, তার মানে যে মিশ্র বংশজাত মানে এই ধারণা থেকেই যে হরিবর সরকার প্রথম সংস্করণের 248 এবং 39 পৃষ্ঠায় দেখতে পাই তিনি বলছেন যে 5 বার বর্ণসূত্রে সংশোধন করা হয়েছে, যাদব বিশ্বাস কুল্লতাত সে সংশোধন করেছে। তার মানে কি এটা কি আমরা মনে করতে পারি যে প্রথম প্রকাশনার সময় সম্পাদক হরিবর সরকারের জন্যে, কিংবা একেবারে ওই শশীভূষণ গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, মানে তাদের কতটা ইচ্ছা বা অনিচ্ছা যাই বলি না কেন, কোনো ষড়যন্ত্র বা কোনো অঙ্গুলি লেখনে, মানে এই লীলামৃতের মধ্যে যে একটা ব্যাপক পরিবর্তন
হয়েছিল, এটা কি মানে করিয়েছিলেন তারকচন্দ্র সরকারের শ্রী শ্রী মূল পাণ্ডুলিপির মধ্যে? এটা কি মানে তারিখের একটা ইঙ্গিত? এটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ হরিবর সরকারের স্বীকৃতি আছে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের মধ্যে যে হরিবর করাঙ্কিত, মানে ওনার হাতের লেখা, এরকম শব্দ আছে, হরিবর করাঙ্কিত। আর একবার নয়, 5 বার বলেছেন, অনেকবার বলেছে হরিবর করাঙ্কিত। একটা ওই যে যেটা আমরা বলি বন্দনা, একটা বন্দনা বিরাট লম্বা করে উনি লিখেছেন, তার মধ্যে এমন কারো কারো নাম ওর মধ্যে এসেছে যাদের থাকার কথা, এটাও উনি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। তাহলে এটা পরবর্তীকালের কোনো একটা সংযোজন হতে পারে, এটা অনুমান করা কোনো কষ্টের বিষয়। আর আরেকটা বিষয় দেখুন, আমি একটা চ্যাপ্টারের কথা বলি শ্রী হরিলীলামৃতের মধ্যে, বৈষ্ণদস্যু বর্ণনা, এই চ্যাপ্টার তো বোধহয় সবাই জানেন, কিন্তু ভিতরে পড়ে দেখেছেন ওখানে আসলে বর্ণনা একজন দস্যু ব্রাহ্মণের বর্ণনা। বৈশ্য তো সাধু ছিল, কিন্তু ব্রাহ্মণ ছিল দস্যু। কিন্তু নামকরণটা দেখে কি বোঝা যায় যে ব্রাহ্মণ দস্যু ছিল অথবা বৈশ্য দস্যু ছিল? নামকরণে বোঝা যায় বৈশ্যই দস্যু ছিল। এই যে মানে একটা আড়াল করার একটা ব্যাপার, কেন হয়েছে, কে করেছেন আমি বুঝতে পারি না। তবে এখানে সামথিং রং, এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, কারণ বিষয়বস্তু ভিতরে লেখা আছে ডাকাত ছিল ব্রাহ্মণ, আর বৈশ্য যিনি সৌদাগর তিনি ছিলেন সাধু। সেই সাধুর বাড়িতে সাধুরা যাতায়াত করত, আর এই দেখে দেখে সেই ব্রাহ্মণও আলটিমেটলি সৎ হয়ে গেল, সাধু হয়ে গেল। অর্থাৎ মূলে ব্রাহ্মণে ছিল অসৎ, ডাকাত, কিন্তু নামকরণ করেছে কি হরিলীলামৃতে বৈশ্য দস্যু। এখানে তো মানে ব্রাহ্মণের দোষ আড়াল করার একটা ইচ্ছা প্রকাশ হয়েছে, এটা বোঝা যায় না। এটা লক্ষ্য করেছেন কিনা আপনারা আমরা জানি না। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যাপ্টারটা পড়ে দেন। আরো একটা চ্যাপ্টার আছে জয়পুরে, একটা ঘটনা আছে জয়পুর, মানে আয়ু বৃদ্ধির ব্যাপার। যে বৈষ্ণব সেবার সময় যশোমন্ত ঠাকুরের ছেলে মারা গেলেন, সেই ছেলে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে ভক্তগণ যার যার মতামত ব্যক্ত করতে থাকে। মানে আমাদের গ্রামে বা আশেপাশে পল্লীতে যে একটা ঘটনা ঘটলে তারা ওরকম কিছু ঘটনা আরো কেউ কেউ তুলে ধরে, হ্যাঁ অমুক জায়গায় এরকম হয়েছিল, অমুক জায়গায় এরকম একটা প্রাসঙ্গিক ব্যাখ্যা চলে আসে। সেখানে ওই রাজকুমারের আয়ু ছিল না, ভক্তের কাছে শুনেছিলেন সেই আয়ু বৃদ্ধির জন্য দেব উপাসনা, এইগুলো প্রসঙ্গ আছে লীলামৃতে। আমার প্রসঙ্গটা কি বিচার যেখানে বলেছেন যে দেব দ্বিজ মানি না, সেখানে এই যে দেব প্রসঙ্গ এসে গেল, প্রশংসা। আমার সদ্য প্রসাদ বাগচি মহাশয় যেটা বলেছেন, এই জিনিসগুলো গুরুত্ব বেশি দেওয়া হয়ে গেছে। তো এইটা পবিত্রের খাতির হয়তো দিতে হয়েছে, জানি না কি করেছেন, সরকার কর্তা করেছেন কি হরিবর সরকার করেছেন আমি জানি না, তবে এরকম আরো আছে। তো সেখানে এই ঘটনাটা কোথায় হয়েছে? তার কর্তার বাড়ি জয়পুরে, সে জয়পুর তো হবে না, কারণ সেখানে তো রাজকুমারের ব্যাপারটা ছিল না, সেখানে রাজাও ছিল। তাহলে এই জয়পুরটা কোথায়? এই জয়পুরের পরিচয়টা নেই। সম্ভবত এটা হতে পারে রাজস্থানের জয়পুরটা ছিল, এটাও হতে পারে, অথবা অন্য কোনো জায়গায় রাজা, তখনকার জমিদারকেও রাজা বলতে হবে, এরকম কোনো একটা জায়গায়ও থাকতে পারে, যদিও স্পষ্ট করে এটা বলা নেই। তাহলে এই রকমের কিছু কিছু বিষয়ে শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে আছে। একটা ঘটনা বলতে গিয়ে আর একটা চ্যাপ্টারই সৃষ্টি হয়ে গেছে। এটা অনুকরণ হলো যশোমন্ত ঠাকুরের ছেলে মারা গেল জলে ডুবে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা চ্যাপ্টার সৃষ্টি হলো আয়ু বৃদ্ধির ব্যাপারটা, কিভাবে আয়ু বৃদ্ধি হয়, তো সেইটাই ওখানে এসেছে। তো এই যে জলপথ একটা ব্যাপার, বংশপথ একটা ব্যাপার, তো কিছু কিছু জায়গা আছে ওর সার কথাটুক নিয়ে
বাকি আমার মনে হয় অত গুরুত্ব না দিলেও চলে। আমরা পড়বো, যেহেতু লীলার মধ্যে আছে আমরা ওটা পড়বো, পড়তে আমরা বাধ্য, কিন্তু গুরুত্ব অনুসারে আমাদেরকে এগুলো বাছাই যাচাই করে নিতে হবে। বোধহয় এরকম একটা সুযোগ বা প্রয়োজন আছে, আমার তো মনে হয় এইটা। আপনার এই উত্তরের প্রসঙ্গ ধরে আর একটা বিষয়, এখনই মানে একটুখানি আপনি যদি মতামত ব্যক্ত করেন, তাহলে মতুয়াদের মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে নিয়ে মানে অনেক বিভ্রান্তি হয়তো কেটে যেতে পারে। অনেক গবেষণায় অনেকের জানার আগ্রহ বা ইচ্ছায় আমরা জানতে পারি যে গুরুচাঁদ ঠাকুরের নিজের হাতের লেখা একটা পাণ্ডুলিপি ছিল। কেউ বলেন যে কথা প্রসঙ্গে, কেউ আবার ভিন্ন নাম বলেন, এবং মোটামুটি একটা গুরুচাঁদ ঠাকুরের লেখা একটা পাণ্ডুলিপিতে ছিল, তার ধোয়া কিন্তু আমরা এখন পাচ্ছি, কিন্তু সেটা প্রকাশিত হয়নি। আমরা এখন জানতে পারছি যে অংশপতি ঠাকুরের কাছে ঠিকানাটা থাকার সম্ভাবনা খুব বেশি ছিল, এবং পরবর্তীকালে সেটা আর প্রকাশিত হয়নি। এবং এটাও জানতে পারছি যে সুধন্য ঠাকুরের নিজের লেখা গুরুচাঁদ ঠাকুরের মানে কর্মযজ্ঞের একটা বিরাট ইতিহাসও ছিল, সেটাও ওপার বাংলা ওরাকান্দি থেকে সেইটাকে আর প্রকাশ্যে আনা হয়নি। সেগুলো কি আছে, না টোটালি বিনষ্ট হয়ে গেছে, না সেইগুলো প্রকাশ হলে পারে মানে এই যে মৈথিলি ব্রাহ্মণ তত্ত্ব ইত্যাদি ইত্যাদি যারা মানে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, বা দেখতে পাচ্ছি আমরা যে ব্রাহ্মণ বা বৈষ্ণবদের মতো এই ঠাকুর বংশের পরবর্তী প্রজন্মে মানে বর্তমান প্রজন্মের কিছু কোরকম মেয়ে খাওয়ার ইচ্ছা তৈরি হয়েছে। হয়তো শব্দটা একটু অন্যরকম মনে হতে পারে, আমি আর একটুখানি শুদ্ধ করে বলি যে একটা বিনা পারিশ্রমিকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে একটা প্রণামী নেওয়ার বিষয়টা, সেটা যদি সুধন্য ঠাকুরের লেখা গুরুচাঁদের দর্শন, গুরুচাঁদ ঠাকুরের স্বহস্তে লেখা কথা প্রসঙ্গে যদি প্রকাশিত হতো, তাহলে হয়তো বিষয়টা বর্তমানে এই এপার বাংলা বা ওপার বাংলায় ঠাকুর বংশের বর্তমানের অসুবিধা তৈরি হতো। মানে এই জন্যই কি এটা প্রকাশিত হয়নি, না এটার কোনো অস্তিত্বই ছিল না? মানে এটা এখন নানান জনের কাছ থেকে নানান রকম আমরা শুনতে পাচ্ছি, এবং তার কিছু যে বাস্তবতা যে গুরুচাঁদ ঠাকুরের লেখা, সুধন্য ঠাকুরের লেখা, এটা এখন আর অবিশ্বাস করার কোনো জায়গা নেই। ছিল, কিন্তু সেইটা কেন এলো না, কেন আমরা পেলাম না, এটা আপনার কি মনে হয়? এটা একটা লাখ টাকার প্রশ্ন মতুয়াদের জন্য, কারণ নানা জনে নানাভাবে হরিলীলামৃতের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করে। তো এই ব্যাখ্যাগুলো করার কোনো সুযোগ থাকতো না যদি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নিজের হাতের লেখা কোনো গ্রন্থ আমরা পেতাম। সেগুলো তো ছিল, এটা ধোঁয়াশা নয়, এটা সত্যিই ছিল। তার প্রমাণ অংশপতি ঠাকুর যখন বেঁচে ছিলেন, কথা প্রসঙ্গে কোনো একজনের কাছে এটা বলেছিলেন, এবং সেই সাক্ষ্যটা প্রয়াত ডিএলবি ঠাকুর প্রকাশ করেছেন তার বইয়ের প্রমাণস্বরূপ। এটা একটা। আর সদ্য পিয়ার ঠাকুর ওনার আত্মজীবনীর মধ্যেও এরকম একটা আভাস ইঙ্গিতে উনি কথা বলেছেন কোনো এক জায়গায়, আমার এই মুহূর্তে মনে নেই। তো এই একটা বিষয় যদি সেইটি থাকতো, তাহলে আমরা অনেক প্রশ্নের মীমাংসা পেয়ে যেতে পারি, যা নিয়ে এখন নানা রকমের মানে বিভ্রান্তি এবং একটা দলাদলির মতো অবস্থাও সৃষ্টি হয়েছে। একদল বলছে এটা, একদল বলছে ওটা, এই সমস্যাটা কেটে যাবে। আর সুধন্য ঠাকুর উনি পরম সাধু ব্যক্তি ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের সময় তো ছিলেনই, এবং হরিচাঁদ ঠাকুরের শেষের অংশটা উনি দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। উনার লেখা একটা বই আজও আছে, আমি সন্ধান পেয়েছি। আজও আছে বলতে কার কাছে আছে? এটা খুব সম্ভবত অমিতাভ ঠাকুরের কাছে আছে, মানে অংশপতি ঠাকুরের সন্তান। দেখি নাই, অমিতাভ ঠাকুরের কাছে, অংশপতি ঠাকুরের ছেলে, বড় ছেলে, তার কাছে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে সাধু গোসাইদের মাধ্যমে বা সমাজে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তির মাধ্যমে প্রস্তাব রেখেছি
জানি না তাদের কানে এটা ঠিক মতো বসে কিছে কিনা, তবে ফিডব্যাক পেয়েছি তাদের কাছ থেকে যে এটা ভেবে দেখবে, কিন্তু কি ভেবে দেখেছেন তার কোনো উত্তর আমি পাই না। আমি প্রস্তাব দিয়েছিলাম যে এই বইটা সুরেন্দ্রচন্দ্র ঠাকুর যেটা লিখেছেন, এই বইটা যদি ছাপানো হয় তাহলে এর কৃতিত্ব, প্রকাশক, সব কিছু ভাগিদার তারা হবেন। আমি শুধু এইটা সম্পাদনা করে দেব, খরচটা আমি দিয়ে দেবো, এই ছাপানোর খরচ, এর দৌড়ঝাঁপ যা কিছু আছে আমি করে দেবো, তোমরা শুধু আমাকে একটা পাণ্ডুলিপি দাও। যদি পাণ্ডুলিপি অরিজিনাল না দিতে চাও তাহলে আমার সামনে একটা জেরক্স কপি বা ফটোকপি করো, সেই ফটোকপি আমাকে দাও, আমি তা থেকেই এই কাজটা করে দেবো। কিন্তু এরও উত্তর আমি এখনো পর্যন্ত পাই নাই। এইটা যদি পাওয়া যেত তাহলে প্রত্যক্ষদর্শীর বিবরণ এই বইয়ের মধ্যে আমরা পেতাম, কি কি আছে না। আর ওরাকান্দি থেকে কেন এটা ছাপছে না, ছাপাতে তো এমন কিছু কঠিন ব্যাপার বলে মনে হয় না, টাকা পয়সা যাই লাগুক, এটা খুব অসাধ্য ব্যাপার কিছু, কিন্তু হচ্ছে না কেন আমি এটা আমার বলবো না। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমি জয়পুর ধামে গিয়েছিলাম, তখনকার যিনি আজ থেকে 20 বছর আগে অনুমান। তো সেই সময়ে ওখানে জিজ্ঞাসা করি যে দ্বারকর্তা কি শুধু এই একখানা বই লিখেছিলেন, আর তার পাণ্ডুলিপি কোথায় আছে, এর প্রাসঙ্গিক অন্যান্য যেমন মহাসংকীর্তন, এই বইগুলো বা আর কিছু লিখেছিলেন, তা উনি যেসব বইপত্র পড়তেন সেগুলো কোথায়, এই অনুসন্ধানে আমি গিয়েছিলাম সরেজমিনে। তো সেখান থেকে বললো যে ওনার অনেক লেখা পাণ্ডুলিপি খাতা ছিল আমাদের কাছে, ওরাকান্দি থেকে কেউ এসে এটা নিয়ে গেছে ছাপাবে। কে বলেছেন এই কথাটা, ওরাকান্দি থেকে সেটা নিয়ে গেছে? এই যে নামটা সম্ভবত জয়গোপাল, সম্ভবত নামটা জয়গোপাল, জয়পুরের জয়গোপাল আশ্রমের যিনি ওই সময়ের অধিকর্তা ছিলেন। তো উনি আমাকে বলেছেন যে এইভাবে তো নিয়ে গেছে, সে তো ফেরতও দেয় না, ছাপাও হয় না, আর কি করতে পারি আমরা, সিধা মোলাকার আমরা করতে পারি না। আমার মনে হয় সেই গ্রন্থগুলো যদি বের করা যেত, তাও যদি ছাপানো হতো, তাহলে একটা ওদের আরো কিছু নতুন, মানে স্বয়ং দ্বারকর্তার হাতের লেখার মধ্যে তার যে জ্ঞান, প্রজ্ঞা এবং হরিচাঁদ থেকে পাওয়া যে নির্দেশাবলী, তার নমুনা আমরা পেতাম। সেটাও একটা ভরসার মতো রয়েছে, এটাই কি আছে আমি জানি না, এরকম একটা অ্যান্সার তিনি দিয়েছিলেন। দুঃখ প্রকাশ ছাড়া তো আর কোনো উপায় নেই। তো এই জায়গাটা কেন করেছেন তারাই ভালো জানেন, আমার পক্ষে বলা তো মুশকিল। আপনি যেটা জিজ্ঞাসা করেন যে তারা কি ইচ্ছা করে করেছে কিনা, যেহেতু বিষয়টা তাদের মনের মধ্যে আছে, আমি তো আর শীতের মধ্যে ঢুকতে পারি নাই, কাজে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না যে ওরাই এই উদ্দেশ্যে এটা করেছে। তো এটা তারাই ভালো জানেন, এই অ্যান্সারটা তারাই দিলে সবচেয়ে ভালো হয়, যে কেন এটা হয়নি, দিলে কি হতো, কেন চেপে যাওয়া হলো, আমি ঠিক মতো অ্যান্সারটা দিতে পারবো। তারা একটু আছে, কোনো কিছু একটু হয়তো আছে, নাও থাকতে পারে। ধন্যবাদ।